কেমন আছো আমার একাদশ শিক্ষার্থীরা? তোমরা তো জানো অনলাইনে ক্লাস খুব ভালোভাবে শুরু হচ্ছে এবং আমরা কন্টিনিউ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন ক্লাসে থাকার চেষ্টা করছি। আজকে আমি অধ্যায় 5 শৈবাল ছত্রাক নিয়ে যেহেতু পড়াচ্ছি, আজকে পড়বো আমরা ছত্রাকের জনন। গত ক্লাসে কিন্তু করেছিলাম শৈবালের জনন। আশা করি আমরা খুব ভালোভাবে চেষ্টা করেছি এবং বাসায় একটু করে হলেও, একটু কেন হবে, অবশ্যই আমরা এটা ভালো করে প্রিপারেশন নিব, যেহেতু বোর্ড এক্সামে এই টপিকসগুলো থেকে পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আজকে আমি দেখি ছত্রাকের জনন। এই যে আমি বললাম ছত্রাক, ছত্রাক সম্পর্কে কি আমরা একটু আইডিয়া পেয়েছিলাম? ছত্রাকের মধ্যে কি কি ছিল? প্রধানত ছিল মাইসেলিয়াম, হাইফি, তারপর ছিল রাইজোমর্ফ, রাইজোবিয়াম, অনেক অনেক উপাদান ছিল। তাহলে আজকে আমি যেহেতু নির্দিষ্ট করে একটি টপিকস নির্দিষ্ট করে লিখে রেখেছি, রিপ্রোডাকশন অফ ফানজাই। তাহলে ফানজাইয়ের রিপ্রোডাকশন অথবা জননকে প্রধানত 3টা অংশে বিভক্ত করব। সচরাচর আমরা থ্যালয়েড উদ্ভিদ, থ্যালয়েড সম্পর্কেও আশা করি জানি, যেসব উদ্ভিদকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে আমি কি বলবো? থ্যালয়েড উদ্ভিদ। ঠিক আছে, তাহলে আজকে আমি দেখি রিপ্রোডাকশন অফ ফানজাইয়ের মধ্যে আমি প্রধানত ফানজাইকে 3টে অংশে বিভক্ত করলাম। একটি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটি হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং একটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানেটা কি? ভেজিটেটিভ মানে হচ্ছে কি দেহের খণ্ডায়ন অথবা বার্ডিং অথবা বাইনারি ফিশনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয়। অর্থাৎ ছত্রাকের দেহের কোনো একটি অংশ যদি ভেঙে যায় অথবা বিচ্যুত হয়, তখন এই অংশটাকে আমি বলবো অঙ্গজ জনন অথবা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমার প্রথম টপিকস কি ছিল? ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন অথবা খণ্ডায়ন হচ্ছে ছত্রাকের যে কোনো একটি অংশ, যে কোনো একটি অংশের ক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু নির্ধারণ করব মাইসেলিয়াম অথবা হাইফি অথবা রাইজোমর্ফ। আশা করি এই শব্দগুলি আমরা জানি। মাইসেলিয়াম কাকে বলি? এই যে মূলের পরিবর্তে ছত্রাকের যে অংশটি গভীর পর্যন্ত গিয়ে খাদ্য শোষণ করে, তখন এই অংশটাকে আমি বলবো মাইসেলিয়াম। হাইফি কি? হাইফি হচ্ছে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম সূত্রাকার গঠন, যে গঠনগুলোর পরবর্তী টার্ন হচ্ছে মাইসেলিয়াম। এরপর রাইজোমর্ফ কি? রাইজোমর্ফ হচ্ছে অতিরিক্ত পেঁচানো মাইসেলিয়াম, যেগুলো কি খুব গভীরভাবে খাদ্য শোষণ করতে সাহায্য করে। আমি কিন্তু এগুলো আবার রিপিট করছি শব্দগুলো, ঠিক আছে? তাহলে এখন আসি ফ্র্যাগমেন্টেশনের পর বাইনারি ফিশন। আশা করি বাইনারি ফিশনটা আমরা খুব ভালোভাবে জানি। একটি কোষ, ছত্রাকের একটি কোষ থেকে যখন 2টি কোষে পরিণত হয়, তখন আমরা তাকে বলবো বাইনারি ফিশন। ঠিক আছে, এরপর হচ্ছে বার্ডিং। বার্ডিং মানে হচ্ছে, দেখো আমি একটু অঙ্কন করে দেখাই। যে কোনো ছত্রাক, এই ছত্রাকের যে কোনো একটি অংশ থেকে অর্বুদ অথবা ছোট্ট একটি অংশ উপাদান তৈরি হয়। তাহলে আমি ছত্রাকের এই অংশটা আঁকলাম নিউক্লিয়াস এবং এই অংশটা আঁকলাম বর্ধিত অংশ। যখন এই বর্ধিত অংশ যখন ধীরে ধীরে এই অংশ এবং এই অংশ যখন পরস্পর যুক্ত হয়ে যায়, খেয়াল করে দেখো, তখন এই একটি নিউক্লিয়াস ধীরে ধীরে একটি থেকে 2টি অংশে পরিণত হয় এবং তখন তাকে আমি কি বলবো? বাইনারি বার্ডিং অথবা কি অর্বুদ সৃষ্টি। ঠিক আছে, তাহলে আমার প্রথম শব্দ কি ছিল? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে আমার ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা আমি মুছে ফেললাম। এরপর আসি এসেক্সুয়াল রিপ্রোডাকশন। হোয়াট ইজ দ্য এসেক্সুয়াল রিপ্রোডাকশন? এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে অযৌন জনন। আমরা কিন্তু ইয়েলোট্রিক্স পড়ার সময় বিভিন্ন স্পোর পড়েছিলাম, মনে আছে? ঠিক একই রকম আমি ছত্রাকের ক্ষেত্রে 2 ধরনের উপাদান চিন্তা করব। যেসব ছত্রাক স্পোর সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার লাভ করে, তখন তাকে আমি বলবো স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম মানে কি? যেখানে প্রচুর পরিমাণে স্পোর তৈরি হয়, তখন আমি তাকে বলবো স্পোরাঞ্জিয়াম। তাহলে কনিডিয়া কি?
আমি যেহেতু এসেক্সুয়াল রিপ্রোডাকশনকে প্রধানত দুইটা অংশে বিভক্ত করলাম, একটি বললাম স্পোরাঞ্জিয়াম আর একটি বললাম কনিডিয়া। কনিডিয়া কি দেখি? কনিডিয়া হচ্ছে যে কোনো মাইসেলিয়াম অথবা হাইফি। যেহেতু হাইফি হচ্ছে সূত্রাকার একটি গঠন, হাইফি থেকে যখন ধীরে ধীরে বিভিন্ন স্পোর, ছোট ছোট স্পোর সৃষ্টি হয়, তখন সে অংশটিকে আমি বলবো কনিডিয়া। আরেকটি শব্দ আছে ওইডিয়া। মোট তিনটে শব্দ, একটি হচ্ছে স্পোর, একটি হচ্ছে কনিডিয়া, আরেকটি হচ্ছে ওইডিয়া। ওইডিয়া মানেটা কি? ওইডিয়া মানে হচ্ছে ওখানে স্পোর থাকবে না। হাইফির যে কোনো অংশ খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যখন বিভক্ত হয়ে যায়, তখন এই অংশটাকে আমি বলবো ওইডিয়া। ঠিক আছে? তাহলে এখন আবার আসি এসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। প্রথমে আমি বলবো স্পোর। স্পোরকে প্রধানত আমরা দুইটি অংশে বিভক্ত করব, একটি হচ্ছে জুস্পোর, আরেকটি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। হোয়াট ইজ জুস্পোর? কারো কি আইডিয়া আছে? জুস্পোর মানে হচ্ছে যেসব স্পোরের মধ্যে ফ্লাজেলা সৃষ্টি হয় এবং যারা প্রাণী, যেহেতু জু মানে তো হচ্ছে প্রাণী, প্রাণীর মতো যখন সাঁতার কেটে অথবা যে কোনোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে, তখন এই অংশটার নামই হচ্ছে জুস্পোর। অ্যাপ্লানোস্পোরের ক্ষেত্রে তাহলে আমি এখানে ফ্লাজেলা আঁকবো না, এটার উপর যখন আরেকটি আবরণী অথবা শীষবদ্ধ অবস্থায় থাকে, তখন এই অংশটাকে আমি বলবো অ্যাপ্লানোস্পোর। ঠিক আছে? এখন আসি কনিডিয়া। এই যে আমি যে অংশটা এঁকে দেখিয়েছিলাম হাইফির মধ্যে একটির পর একটি স্পোর, এই অংশটার নাম দিয়েছিলাম কনিডিয়া। যখন এই কনিডিয়ার স্পোরের মধ্যে আরেকটি মোটা অথবা আরেকটি ঘন একটি আবরণ দিয়ে আবৃত থাকে, তখন এই অংশটার নাম হয়ে যাবে ক্ল্যামাইডোস্পোর। প্রথম আশা করি একটু আনইজি লাগবে, বারবার যখন আমরা এই টপিকসগুলো চর্চা করব, খুবই সহজ একটা টপিকস। ঠিক আছে? তাহলে আমি এরপর দেখো, প্রথম শব্দ ছিল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আশা করি পারবো। সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও পারলাম। এখন আসি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমাদের বোর্ড এক্সামে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমি একটি ছত্রাকের একটি যদি জীবনচক্র অথবা উপাদান যদি চিন্তা করি, ছত্রাকের এই অংশটাকে আমি বলবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? ক্রোমোসোম সংখ্যা হবে n, তাহলে এটা হবে হ্যাপ্লয়েড দশা, আর এটি হবে ডিপ্লয়েড দশা। ঠিক আছে? যে কোনো সেক ফাঞ্জাই অথবা অ্যাস্কোমাইকোটা পর্বের মধ্যে আমি একটু দেখাই। এখানে দুইটা স্পোর দেখো, একটি হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, অথবা হ্যাপ্লয়েড দশা যখন পরস্পর যুক্ত হয়, তখন আমি কি করব? এরা আস্তে আস্তে যখন একসাথে যুক্ত হয়ে যায়, প্রথম অংশের নাম হবে, একটু খাতায় লেখার চেষ্টা করো। ছত্রাকের সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমি প্রধানত তিনটা ধাপে বিভক্ত করব। প্রথমটা হচ্ছে গ্যামেট সৃষ্টি, 2 নাম্বার হচ্ছে প্লাজমোগেমি, এরপর হচ্ছে ক্যারিওগেমি। তাহলে একটু আমার সাথে একটু লিখো। প্রথমটা হচ্ছে গ্যামেট, GAMETE। গ্যামেটের পর কি লিখবো আমি? প্লাজমোগেমি, PLASMO, প্লাজমোগেমি। 3 নাম্বার ধাপ হচ্ছে দেখো ক্যারিওগেমি। তাহলে আমি ছত্রাকের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমি কি পেলাম? মোট 3টা ধাপ। একটা হচ্ছে গ্যামেট সৃষ্টি, একটা হচ্ছে প্লাজমোগেমি, একটা হচ্ছে ক্যারিওগেমি। তাহলে আমি প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে গ্যামেট সৃষ্টি। এই গ্যামেট সৃষ্টি হচ্ছে কোন প্রক্রিয়ায়? অবশ্যই মিওসিস প্রক্রিয়ায়। মিওসিস প্রক্রিয়ায় আমি 2টা গ্যামেট পেলাম, যারা হচ্ছে সম্পূর্ণ ক্রোমোজোমের মতো অথবা ফিনোটাইপিক্যালি সম্পূর্ণ ভিন্ন। একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। এরা যখন পরস্পর একসাথে যুক্ত হয়ে যায়,
খেয়াল করে দেখো, এই অংশটার নাম দিলাম আমি প্লাজমোগেমি। এই শব্দগুলো কিন্তু বেশি জ্ঞানমূলক প্রশ্নে বেশি আসে। আমরা কিন্তু বায়োলজির ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন একটু খুবই কম চর্চা করি, ঠিক আছে। প্লাজমো, প্লাজমো মানে হচ্ছে প্রোটোপ্লাজম। একসাথে প্রোটোপ্লাজম যখন যুক্ত হয়, বাট নিউক্লিয়াস যখন একসাথে যুক্ত হয় না, তখন তাকে আমি কি বলবো? প্লাজমোগেমি। দেখো, আমি এখানে দুইটা কোষকে, দুইটা গ্যামেটকে একসাথে যুক্ত করলাম, কিন্তু আমি নিউক্লিয়াসকে একসাথে যুক্ত করলাম না, তখন এই দশার নাম হচ্ছে প্লাজমোগেমি। এরপর দেখো এর পরবর্তী, তাহলে আমি এই প্লাজমোগেমিকে কি লিখবো? N+N, যেহেতু এদের নিউক্লিয়াস কি হলো না, যুক্ত হলো না। যখন এই প্লাজমোগেমি যখন পরস্পর নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে যায়, তখন এই গঠনটার নাম কি লিখলাম? ক্যারিওগেমি। ক্যারিওগেমি মানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এই ক্যারিওগেমির পর দেখো, এরা পরস্পর দেখো অনেকগুলো স্পোর সৃষ্টির মাধ্যমে, যেহেতু অ্যাসকোমাইকোটার ধর্ম হচ্ছে এরা পরস্পর অনেকগুলো অর্বুদের মতো গঠন সৃষ্টি করবে, এবং কিছু দূর যখন ম্যাচিউর হয় তখন এরা পরস্পর আলাদা হয়ে যায়, এবং এদের প্রতিটা কোষের বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটা কোষ হচ্ছে কি 2n অথবা জাইগোট দশা। তাহলে আমি কোন দশাটা শেষ করলাম? ডিপ্লয়েড অথবা 2n পর্যায়ে। এরপর দেখি মিওসিস প্রক্রিয়ায়, খেয়াল করে দেখো, মিওসিস প্রক্রিয়ায় এরা পরস্পর কি হয়ে যাচ্ছে? পরস্পর আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু একটি ছত্রাকের স্পোরের মধ্যে বিরাজ করতেছে, কিন্তু এদের ক্রোমোজোম হচ্ছে N। এরপর এরা পরস্পর দেখো, এরা পরস্পর প্রোটোপ্লাজমকে নিয়ে এক একটি আবরণী সৃষ্টি করে কি হয়ে যাচ্ছে? একসাথে চারটির মধ্যে আমি দুইটা দিব, আমি দেখো পুং গ্যামেট অথবা কি প্লাস, এবং আর দুইটাতে কি দিলাম? স্ত্রী গ্যামেট অথবা মাইনাস। তাহলে আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমি কয়টা পর্যায়ে পেলাম? দুইটা। একটি পেলাম ডিপ্লয়েড দশা এবং আরেকটি পেলাম হ্যাপ্লয়েড দশা। এখন আসি, আমি যে বললাম ছত্রাকের জনন, ছত্রাক বেসিক্যালি আমি ছত্রাকের জনন চিন্তা করার আগে সম্পূর্ণ ছত্রাককে দুইটা অংশে বিভক্ত করব। একটি হচ্ছে হোলোকার্পিক, আরেকটি হচ্ছে ইওকার্পিক। হোলোকার্পিক মানে কি? একটি ছত্রাকের সম্পূর্ণ অংশ যখন জনন কার্যে অংশগ্রহণ করে, তখন এর নাম হয়ে যাবে হোলোকার্পিক। উদাহরণ হচ্ছে দেখো সিনকাইট্রিয়াম। এই কয়েকটা বৈজ্ঞানিক নাম আমাদের অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য জানতে হবে। হোলোকার্পিক মানে হচ্ছে যে ছত্রাক সম্পূর্ণ অংশ জনন কাজে অংশগ্রহণ করে, তাকে আমি বলবো হোলোকার্পিক। উদাহরণ হচ্ছে সিনকাইট্রিয়াম। ইউকার্পিক ছত্রাকের শুধুমাত্র নির্দিষ্ট কোনো অংশ, বেসিক্যালি মাইসেলিয়াম অথবা হাইফি, যখন জনন কার্যে অংশগ্রহণ করে, তখন এই অংশটার নাম কি দিলাম? ইওকার্পিক, ঠিক আছে। তাহলে আমি খুব ডিটেলস কি পড়লাম? রিপ্রোডাকশনের ক্ষেত্রে ভেজিটেটিভ, এসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। তাহলে এখন আসি, আমরা যে এই টপিকসগুলো পড়লাম আমাদের সিলেবাসে, আমি যখন শৈবাল পড়েছিলাম, শৈবালের মধ্যে একটি নির্দিষ্ট প্রজাতি আমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছিল, এটা ছিল ইউলোথ্রিক্স। আজকে পড়বো কিন্তু অ্যাগারিকাস। অ্যাগারিকাস বেসিক্যালি আমাদের প্রকৃতিতে অথবা আমাদের পরিবেশের চারিদিকেই কিন্তু আছে। ব্যাঙের ছাতা, আমরা কি বলি? ব্যাঙের ছাতা অথবা মাশরুম। তাহলে ব্যাঙের ছাতা অথবা মাশরুম অথবা ফেইরি রিং কেন বলি? ফেইরি মানে কি? পরি। ফেইরি রিং কেন বলি? দেখো, এরা একটি নির্দিষ্ট জায়গায় গোল করে যখন বিস্তার লাভ করে, তখন এই অংশটাকে নামই বলবো আমি ফেইরি রিং। তাহলে আমি আজকে আমার নির্দিষ্ট একটা প্রজাতি কি? অ্যাগারিকাস। তাহলে অ্যাগারিকাস পড়ার আগে আমি আবার বলছি, যে কোনো টপিকস পড়ার আগে
আমাদেরকে অবশ্যই ক্লাসিফিকেশনটা জানতে হয়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখবো, দেখো কিংডম। কিংডম দিয়ে আমি কি লিখলাম, যেহেতু ফানজাই, আমি অবশ্যই কিংডমের ক্ষেত্রে আমি সম্পূর্ণ একটি আলাদা একটি জাত ফানজাই লিখলাম। এরপর দেখো ডিভিশন। ডিভিশন হচ্ছে বেসিডিওমাইকোটা। আমরা কি পড়েছিলাম? ইওমাইকোটা, এসকোমাইকোটা, ডিউটেরোমাইকোটা, বেসিডিওমাইকোটা। আমি মোট 5টি পড়েছিলাম কিন্তু, ঠিক আছে? তাহলে আমার ডিভিশন হচ্ছে বেসিডিও। মাইকোটা, ঠিক আছে? তারপর ডিভিশনের পর কি? অবশ্যই ক্লাস। তাহলে আমি ক্লাসের ক্ষেত্রে কি লিখব? একদম সোজা আমি সম্পূর্ণ অংশটা লিখলাম বেসিডিও মাই, শুধু এক্ষেত্রে লিখব বেসিডিওমাইসিটিস। এরপর দেখো ক্লাসের পর লিখলাম অর্ডার। অর্ডারের ক্ষেত্রে আমি লিখলাম অ্যাগারিকেস, এবং ফ্যামিলির ক্ষেত্রে আমি লিখব অ্যাগারিকেসি। একদম সোজা, এগুলো কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। কেমন? অ্যাগারিকেসি। এবং জেনাস লিখব অ্যাগারিকেসিইএই। তারপর জেনাস লিখব আমি অ্যাগারিকাস। খেয়াল করে দেখো, আমি যেহেতু জেনাসের ক্ষেত্রে অ্যাগারিকাস লিখলাম, সাথে সাথে আমি কি লিখলাম? একটি দাগ দিলাম। এবং স্পেসিস হচ্ছে অ্যাগারিকাস। কোনো কোনো ক্ষেত্রে হয় অ্যাগারিকাস বিস্পোরাস, কোনো কোনো ক্ষেত্রে হয় অ্যাগারিকাস কেম্পিস্ট্রিস। বিভিন্ন রকম অ্যাগারিকাস প্রজাতি, যেগুলিকে আমরা প্রকৃতিতে কি হিসেবে খাই? খাদ্য হিসেবে খাই, মাশরুম হিসেবে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আজকে আমি যেহেতু নির্দিষ্ট একটি প্রজাতি সিলেক্ট করলাম অ্যাগারিকাস, তাহলে এই অ্যাগারিকাসের ক্লাসিফিকেশনটা ভালো করে জানার চেষ্টা করব। এখন আসি অ্যাগারিকাসের দৈহিক গঠন। অ্যাগারিকাসের দৈহিক গঠনকে আমি প্রধানত 2টা অংশে বিভক্ত করব, ঠিক আছে? একটি অ্যাগারিকাসকে আমি এই অংশটার নাম দিলাম, দেখো, দৈহিক গঠন। কেন আমি এই অংশটা দৈহিক গঠন লিখলাম? কেননা এই অ্যাগারিকাসের এই যে এই সূত্রাকার গঠন, এই অংশগুলোর নামই হচ্ছে মাইসেলিয়াম, হাইফি, রাইজোমর। তাহলে আমি এখানে নির্দিষ্ট করে দিচ্ছি, এই অংশটার নাম হচ্ছে মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম, ইউ হ্যাভ নো এনি আইডিয়া মাইসেলিয়াম কতটুকু বিস্তার লাভ করে? প্রতিটা মাইসেলিয়াম একদিনের মধ্যে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গভীরে চলে যেতে পারে, ঠিক আছে? এরপর আসি, আমি মাইসেলিয়ামটা শেষ করলাম। মাইসেলিয়ামের পর বায়বীয় অংশ। বায়বীয় মানেটা কি? বায়বীয় মানে হচ্ছে যে অংশটা মাটি ভেদ করে উপরে কি হয়? স্ফুরিত হয়, তখন ওই অংশটার নামই হচ্ছে কি? বায়বীয় অংশ। এই বায়বীয় অংশের ক্ষেত্রে বিজ্ঞানীরা মোট 2টা নাম দিয়েছে। একটা নাম হচ্ছে ফ্রুটিকেন্স, আরেকটি হচ্ছে ফ্রুট বডি। ফ্রুট বডি অথবা ফ্রুটিকেন্স মানে কি? যে অংশটা মূলত আমরা সবজি হিসেবে অথবা উচ্চমানের প্রোটিন হিসেবে গ্রহণ করি, এই অংশটার নামই হচ্ছে ফ্রুটিকেন্স অথবা ফ্রুট বডি। এখন থেকে আমি যেহেতু দৈহিক গঠনের ক্ষেত্রে মাইসেলিয়াম বললাম, ফ্রুট বডির ক্ষেত্রে কি কি আছে দেখো। যে অংশটা কাণ্ডের মতো এভাবে দণ্ডাকৃতির গঠন, এই সম্পূর্ণ গঠনটির নামই হচ্ছে স্টাইপ, ঠিক আছে? এবং স্টাইপের পর দেখো এভাবে চক্রাকৃতির একটা গঠন, এই অংশটার নাম হচ্ছে এনুলাস। এনুলাসের পর দেখো সম্পূর্ণ এভাবে মানে কি ছাতার মতো একটি গঠন সৃষ্টি করে, এই অংশটার নাম হচ্ছে পাইলিয়াস। গিল কোনটা? এই যে দেখো আমি এনুলাস এবং স্টাইপের মধ্যে এভাবে ঝালরের মতো যে গঠনটা দেখা যায়, এটার নামই হচ্ছে গিল। গিলের মধ্যে কিন্তু প্রধানত এদের বংশ বিস্তার করার স্পোর অথবা বেসিডিও স্পোর দেখা যায়, ঠিক আছে? তাহলে এখন আসি, আমি এই গিলকে আমি আলাদা করে দেখাচ্ছি।
এই গিলের অংশের মধ্যে দেখো বিভিন্নভাবে আলাদাভাবে যে কোষগুলো দেখা যায়, এই কোষগুলোর নাম হচ্ছে ট্রমা। ঠিক আছে, ট্রমার পর হচ্ছে সাবহাইমেনিয়াম, এরপর অংশটার নাম হচ্ছে হাইমেনিয়াম, এবং যে অংশের মধ্যে স্পোর থাকে এবং এই স্পোরগুলো পরিণত অবস্থায় চারিদিকে বিস্তার লাভ করে, এই স্পোরগুলোর নাম হচ্ছে দেখো বেসিডিওস্পোর। ঠিক আছে, তাহলে বেসিডিওস্পোর পড়ার পর আমি কোন গঠনটা পড়বো দেখো, এই যে যেখানে প্রচুর পরিমাণে স্পোর থাকে। তাহলে আমি ছত্রাকের ক্ষেত্রে প্রথমে পড়লাম রিপ্রোডাকশন, এরপরে পড়লাম নির্দিষ্ট একটি ছত্রাকের প্রজাতি অ্যাগারিকাস। এখন পড়ব ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। বিশাল ব্যাপার। ছত্রাক প্রকৃতিতে অনেক সময় ভালো এবং উপকারী দিক হিসেবে থাকে এবং প্রচুর পরিমাণে কি হিসেবে থাকে, অপকারী দিক হিসেবে। চিকিৎসা ক্ষেত্রে আমি একটু বলতে পারি পেনিসিলিয়াম, ক্রাইজোগেনাম, কয়েকটা নাম কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ শিখতে হবে ছত্রাকের ক্ষেত্রে। পেনিসিলিয়াম, ক্রাইজোগেনাম এবং আরেকটা হচ্ছে ক্লাভিসেপস পারপিউরা। পেনিসিলিয়াম, ক্রাইজোগেনাম এই শব্দটাকে আমরা জানি পৃথিবীতে একটি খুব যুগান্তকারী আবিষ্কার, পেনিসিলিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক অথবা উপাদানটি কোন ছত্রাক থেকে পেয়েছিলাম? পেনিসিলিয়াম ক্রাইজোগেনাম। এবং ক্লাভিসেপস পারপিউরিয়া আরেকটি অতিরিক্ত, অনেক সময় একজন যখন গর্ভবতী মহিলা অতিরিক্ত রক্তক্ষরণে আগেও মানুষ অথবা মা মারা যেত, বিজ্ঞানীরা কি করছে, ক্লাভিসেপস পারপিউরিয়া থেকে এক ধরনের নির্যাস নেওয়ার পর এক ধরনের ওষুধ সৃষ্টি করছে, এটার নাম হচ্ছে আর্গট। এই আর্গট সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করা যায়। এখন আসি খাদ্য হিসেবে আমি তোমাদেরকে দুইটাই বলতে পারি, একটা হচ্ছে অ্যাগারিকাস বিস্পোরাস, আরেকটা হচ্ছে অ্যাগারিকাস কেম্পিস্ট্রিস। এই পৃথিবীতে আমরা কিন্তু খুবই সহজলভ্য এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে দুইটা প্রজাতি, একটা হচ্ছে অ্যাগারিকাস বিস্পোরাস, আরেকটা হচ্ছে অ্যাগারিকাস কেম্পিস্ট্রিস। ঠিক আছে, এখন দেখি অপকারী দিকও অনেক, যেমন ধরো আলু ধসা রোগ, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, আরেকটা হচ্ছে কি পারপিউরিয়া রাবরাম, যেটা হচ্ছে কি দাঁত রোগ। এই সবগুলি রোগ কিন্তু কিসের মাধ্যমে হয়? ছত্রাকের মাধ্যমে হয়। খুব সহজে ছত্রাক, আমি পাপটিকে ফেলে রাখলাম, ওখানে দেখলাম একটি আবরণী পড়লো, ফলের মধ্যে চারিদিকে কিন্তু ছত্রাক খুব দ্রুত বিস্তার লাভ করে। ঠিক আছে, আজকে তাহলে আমি কি পড়লাম? রিপ্রোডাকশন অ্যান্ড একটি নির্দিষ্ট প্রজাতি অ্যাগারিকাস নিয়ে সংক্ষেপে পড়লাম এবং অর্থনৈতিক গুরুত্ব পড়লাম। তাহলে এই চ্যাপ্টার থেকে আমার আরেকটি মাত্র ক্লাস বাকি আছে, লাইকেন নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত পড়ার চেষ্টা করব। ধন্যবাদ।